জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোদ। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই কিছুক্ষণ আগে আমি শোর জন্য যখন রেডি হচ্ছিলাম তখন শুনে আসলাম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন দেশে ঋণ খেলাপের সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান, এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। ঋণ খেলাপিদের নিয়ে যখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কথাগুলো বললেন। তাহলে ঋণ খেলাপিদের জন্মদাতা বিএনপি, তাই তো? ইমরান সালেহ প্রিন্স, 2 মিনিট সময়। ধন্যবাদ আজকে এসতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে প্রধানমন্ত্রী সংসদে বা সংসদের বাইরে বিএনপিকে তুলোধনা করতে ভালোবাসেন এবং কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিএনপির প্রসঙ্গ টেনে নিয়ে এসে অনেক কথাবার্তা বলেন। আসলে ঋণ যখন থেকে এসছে, ঋণ খেলাপিও তখন থেকে হয়েছে। ওনাদের আমলে ঋণ ছিল না, স্বাধীনতার পরে ঋণ খেলাপি ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, সে কারণে আমি বলছি বিশ্বাসযোগ্য নয়। আমার সাধারণ জ্ঞান মতে আমি যেটা মনে করি, ঋণ যখন থেকেই হয়, ঋণ খেলাপির সংখ্যাও ঋণ খেলাপিও তখন থেকে সৃষ্টি হয়। তবে ঋণ খেলাপির সংখ্যা দিন দিন বাড়তে থাকে, বেড়েছে, কমে নেই। এখন ওনাদের আমলে যে ঋণ খেলাপির বেড়েছে, আপনার অভিযোগটাকে আড়াল করার জন্য ওনারা অন্যের উপরে দোষ চাপিয়ে দিবেন, সেটা তো হতে পারে না। ওনারা কি করছেন এই ঋণ খেলাপিদের ধরার জন্য? ওনারা কি এই পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন, নাকি ঋণ খেলাপি তোষণ নীতি তারা গ্রহণ করেছেন? আপনার উত্তর যদি শেষ হয়ে থাকে আমি জানতে চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন ঋণ খেলাপি শুরু হয়েছে আপনাদের আমল থেকে, উনি প্রমাণ বা কোনো এভিডেন্স ছাড়া নিশ্চয়ই কথাগুলো বলেননি। আমি জানতে চাই, এখন যেমন আমরা খুব গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় শেখ আব্দুল হাই বাচ্চু, এসালম গ্রুপ, বা কথা হয় শিকদার গ্রুপকে নিয়ে, বিভিন্ন আরও কিছু নাম আমি বলতে পারি আপনাকে, যাদের নাম সাবেক গভর্নর ফরাসউদ্দিন নিজেও মুখেও আনেন না। তিনি বলেছেন যে মুখে আনলে হয়তো তিনিও এই বয়সে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তিনি নিজেও নাম বলতে চাচ্ছেন না। আপনাদের সময়ও নিশ্চয়ই এই ধরনের কিছু নাম ছিল, আমাকে একটু বলবেন সেই নামগুলো মনে করিয়ে দেবেন? না, আমার ঠিক আমি এই মুহূর্তে আমি বললাম তো এই ব্যাপারে আমার কাছে তথ্য নেই, আমি এই ব্যাপারগুলো বলতে পারছি না। আমাদের সময় ঋণ খেলাপি ছিল, এবং জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, তিনি এই ঋণ খেলাপিদের নাম আপনার উল্লেখ করে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। আমার এই মুহূর্তে মনে নেই, আমি এই ব্যাপারে আজকে প্রস্তুত হয়ে আসিনি, এই ব্যাপারে আমি বলতে পারবো না। তবে সেই সময় ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণ করার জন্য বা ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় করার জন্য কঠিন এবং কঠোর অবস্থান নিয়েছিল তৎকালীন সরকার। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আমি সেই সময় বিএনপির সহদপ্তর সম্পাদক ছিলাম 2001 সালের পরে আর কি। তখন কোনো একটি কাজে আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের দলের চেয়ারপারসনও বটে, তার দপ্তরে গিয়েছিলাম কোনো একটা কাজে। তখন আমাদের 2 জন এমপি কোনো ঋণ খেলাপির ব্যাপারে, যখন সরকার কঠোর অবস্থান নিয়েছে তাকে খেলাপি ঋণ ফেরত দিতেই হবে এবং তার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে, তাদের ব্যাপারে হয়তো তদবির করতে গিয়েছিলেন কোনো একটা বিষয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার সামনেই ওই 2 জন এমপিকে তীব্রভাবেই ভর্ৎসনা করেছেন এবং বলেছেন যে আমার কাছে এরকম কোনো কথা নিয়ে তোমরা আসবে না। ঋণ খেলাপি ঋণ নিয়েছে, জনগণের টাকা, সেই ঋণ ফেরত দিতে হবে। এবং পরবর্তীতে আমি দেখেছি যে ওই 2 ঋণ খেলাপির কাছ থেকে ঋণ ফেরত নেওয়া হয়েছে। সেই সময় আমি তো উল্লেখ করলাম এই কারণেই যে সেই সময় সরকার ঋণ খেলাপিদের ব্যাপারে দল মত নির্বিশেষে কঠোর অবস্থানে ছিল এবং ঋণ ফেরত নেওয়ার ব্যাপারে তারা কঠোর অবস্থানে ছিল। আজকে দেখেন 2023 সালের একটি একটু প্রশ্ন করি আপনাকে,
আপনাদের দলের দুজন এমপি তখনকার প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল ঋণ খেলাপিদের পক্ষ হয়ে, তার মানে আপনাদের দলের সংসদ সদস্যরা ঋণ খেলাপিদের পক্ষে সুপারিশ করেছেন। এটা তো সমাজে সবারই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকেই যারা ব্যবসা করে ঋণ করে, যুগে যুগে সব সরকারের সঙ্গে আমি বলছিলাম ঋণ খেলাপের মানে সরকারের অংশীদারদের সঙ্গে ঋণ খেলাপিদের সখ্যতা থাকে। প্লিজ আমাকে বলতে দেন। আপনাকে দেখতে হবে যে সেই সরকার ঋণ খেলাপিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। যেমন 2023 সালে ঋণ খেলাপির সংখ্যা ঋণ খেলাপি বেড়ে হয়েছিল 1,45,633 কোটি টাকা। সেই টাকা কি আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমরা তো দেখেছি সেই ঋণ খেলাপিরা প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে যাচ্ছে, আমরা তো দেখেছি সেই ঋণ খেলাপিরা বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর হচ্ছে। এই আমলেই আমরা তো দেখেছি এই সরকারের আমলের আপনার মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনরা ঋণ খেলাপি হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়ার সরকার আপনার কতটা কঠোর ছিল, সেই সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান তাদের নাম প্রকাশ করেছিলেন। সেটা 91 সালেও করেছিলেন, 2001 সালের পরেও করেছিলেন, এবং তিনি এই ব্যাপারে কঠোর অবস্থানে নিয়েছিলেন বলেই আমাদের কেউ যদি তার কাছে তদবিরও করেছেন তাদেরকে তিনি রুম থেকে বের করে দিয়েছেন। এবং আমি নিজেই দেখেছি ওই দুইজন ঋণ খেলাপি তার 1 মাসের মধ্যেই আপনার ঋণ তাদের ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। জি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে আরও বলেছেন ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, করা যায় না। বিশেষ আইনে কাউকে দায় মুক্তি দেওয়া হয়নি, সেখানে দায় মুক্তির কোনো ধারাই নেই। এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান? অবশ্যই, কারণ আপনি দেখেন তারা যে আজকে দায় মুক্তি দিয়ে এই যে লক্ষ কোটি টাকা লোপাট করার যে সুযোগ করে দিয়েছে সেইটাকে আড়াল করার জন্য আজকে এই কথাগুলো উনি বলছেন। আজকে এই যে যখন এই আইনটি হলো, আমি একটু বলি, আমার কাছে সেই জিনিসটা আছে যে আমি একটু বলি, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন করা হয় 2010 সালে, এবং এর আওতায় জরুরি ভিত্তিতে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ বাড়াতে দরপত্র ছাড়াই প্রকল্প নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। এই আইনের আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে যাওয়া যাবে না, তাই এটিকে বিশেষজ্ঞরা দায় মুক্তি আইন নামে অভিহিত করেছেন। এবং এখানে আপনি কোনো আইন কানুন নাই, কোনো নিয়ম কানুন নাই, আপনি যাকে ইচ্ছা তাকে আপনার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে দিবেন উইদাউট এনি আপনার টেন্ডারে তাকে আপনার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে দিবেন, সে বিদ্যুৎ নির্মাণ করবে, বা নির্মাণ যদি নাও করে বসিয়ে বসিয়ে তাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এই যে 10,000 কোটি টাকা আদানি গ্রুপকে বসিয়ে বসিয়ে বছরে দেওয়া হচ্ছে, এই দায় কার? অবশ্যই সরকারের। কিন্তু এইটা নিয়ে কেউ আপনার আদালতে যেতে পারবে না। তাহলে কি এটা কি দায় মুক্তি নয়? এটা অবশ্যই দায় মুক্তি। দায় মুক্তি বলেই আজকে বিশেষজ্ঞরা নয়, শুধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই আইনের বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছে। সিপিডি গত জানুয়ারি মাসে একটি সেমিনার করেছিল, সেই সেমিনারে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে মানে সেখানে উল্লেখ করা আছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশাল ভর্তুকি দেওয়ার ইচ্ছা কিন্তু আওয়ামী লীগের নাই। তাই তারা তাদের অনুগত যারা ব্যবসায়ী তাদেরকে দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে তাদেরকে বসিয়ে বসিয়ে জনগণের অর্থ ক্যাপাসিটি চার্জের নামে তাদেরকে দিয়ে এই টাকাগুলো লুটপাট করছে। এবং একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল, বিএনপি বলেন, সিপিবি বলেন, নাগরিক ঐক্য বলেন, কিংবা আপনার জাসদ বলেন, বাসদ বলেন, সবাই আপনার এই আইনের বিরুদ্ধে। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এখানে অ্যাডভোকেট আফজাল হোসেন থাকলে নিশ্চয়ই আমি অন্য পক্ষের মন্তব্যটাও নিতে পারতাম। আপনি বলতে পারেন অন্য পক্ষের বক্তব্য। সেটা তো আর সম্ভব না, আমি সাংবাদিক, আমার পক্ষে কোনো পক্ষ নেওয়া কিছুতেই সম্ভব নয়। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পাচ্ছেন তো আপনারা? পেয়েছেন কি? আমি যতদূর জানি মৌখিকভাবে অনুমতি দেওয়া, মানে করতে বলা হয়েছে। আমরা অনুমতি চাইনি তাদের কাছে, আমরা তাদেরকে অবহিত করেছি চিঠির মাধ্যমে। জি, আপনাদের দাবি হচ্ছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং মহানগর বিএনপির প্রোগ্রাম, এটা আমাদের সেন্ট্রাল বিএনপির প্রোগ্রাম। জি, দক্ষিণ মহানগর একটা শাখা বিএনপির একটা, তারা নিজস্ব প্রোগ্রাম নিতে পারে, তাদের একটি প্রোগ্রাম। জি, তারপরেও আপনাদের অনেক নেতা এই দক্ষিণ মহানগর বিএনপির অংশ, আপনারাও নিশ্চয়ই যাবেন, কেন্দ্রীয় নেতারা সেখানে যাবেন, যারা যাদেরকে দাওয়াত করবে তারা যাবে। জি, এই যে এই সমাবেশের
আপনাদের দাবি হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে। আপনি এতক্ষণ যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বললেন ঋণ খেলাপি এবং ক্যাপাসিটি চার্জ নিয়ে, আপনাদের ইস্যুগুলোতে কখনোই আমরা দেখলাম না আপনারা জনসম্পৃক্ত ইস্যু মিস করেন, এমনটা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। গতকাল ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধি করা হলো, এর ফলে আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির কথা বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু আপনারা এই নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা বা পরামর্শ দিয়েছেন বলে আমি প্রশ্নটা শেষ করি, আমার কানে আসলে আসেনি। সরকার IMF এর শর্ত মেনে বছরে 4 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবে, এটাও আপনাদের কর্মসূচির মধ্যে নেই। কেন? বিএনপি কি আসলে কেবল দলটির কথাই ভাবে? জনগণের মানে জনসম্পৃক্ত ইস্যুতে বরাবরই আপনারা পিছিয়ে যান, এটা গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও কিন্তু দেখতে পাই। জি না, আপনার এই কথাটা সঠিক নয়। আমরা আমাদের সকল প্রোগ্রামেই এই জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য রাখি। এই প্রোগ্রামটি যখন দেওয়া হয় তখন আপনি এই যে ডলারের দাম বৃদ্ধি বা এই সব বিষয় কিন্তু আসেনি, এটা গতকালকে এসছে। এই প্রোগ্রামটা অ্যানাউন্স করা হয়েছে আরও 7 দিন আগে। নিশ্চয়ই আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা বক্তব্য রাখবেন এই প্রসঙ্গগুলো উল্লেখ করবেন এবং সেটা দাবি আকারে উল্লেখ করবেন। আর আপনি বলেছেন জনসম্পৃক্ত বিষয় নিয়ে আমরা কোনো কর্মসূচি দিই না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই তো মাসখানেক আগেই আমরা রোজার ঠিক আগে না চোখে পড়ার মতো কেন হবে না? আপনারা কি একটা জেলা শহরে যখন সমাবেশ হয়, ঢাকায় যখন একটা মানববন্ধন হয়, তখন এটা কেন আপনাদের চোখে পড়বে না? কারণ আপনাদের টেলিভিশন চ্যানেলই তো এগুলি প্রচার করে। কেন আপনারা চোখে পড়বেন না বলছেন? আপনাদের টেলিভিশন চ্যানেলেই তো এটা প্রচার করা হয় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আজকে মানববন্ধন করেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি মানববন্ধন করেছে বা সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, সারা দেশে করেছে, জেলা পর্যায়ে করেছে। আমরা একদম হাট বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি, আমি নিজে ছিলাম একটি হাতের লিফলেট বিতরণ করেছি। প্রভাব আছে ইমরান সালে প্রিন্স, আপনাদের আপনি যে কর্মসূচির কথা বলছেন সেগুলোর কি প্রভাব আছে? এই যে আপনি বলছেন প্রভাব আছে, রাজনীতিতে একটি কথারই প্রভাব থাকে, কিন্তু যখন কোনো কর্তৃত্ববাদী শাসন থাকে, যখন দেশে ফ্যাসিবাদী শাসন থাকে, তখন এই প্রভাবটা তারা অনুভব করে না। তারা কোনো রাজনীতিকে রাজনীতি মনে করে না, রাজনীতির কোনো স্পেস নাই এখানে। আপনি কি বললাম আজকে এই টক শোতে কি আলোচনা করলাম কিংবা রাজপথে দাঁড়িয়ে কি কথা বললাম, এটা তো তখন তারা ধারে না। তারা তো কর্তৃত্ববাদী শাসন। এই যে কালকে উপজেলা নির্বাচন করে গেল, আমরা তো বলেছি এই নির্বাচন আপনার জনগণ অংশগ্রহণ করে নাই এবং করবে না এবং করেও নেই, আসলেও বাস্তবতা করে নেই। তাতে সরকারের কোনো কিছু যায় আসে? সরকার তো তার মতো করে বলছে তারা সন্তুষ্ট, নির্বাচন কমিশনও বলছে ভোটার উপস্থিতি সন্তুষ্ট, অথচ সারাদিন আপনার ভোটের কেন্দ্রগুলো খালি ফাঁকা ছিল। তো সেই কারণে এইসব প্রভাব এই কর্তৃত্ববাদী শাসনে কেউ এটা অনুভব করবে না। সেই জন্যই আমরা এই কর্তৃত্ববাদী শাসনের অবসানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। ইমরান সালে প্রিন্স, আপনার বলা শেষ হলে আমি আগামীকালের সমাবেশ নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন আপনাদের দলের নেতারা আজকে, এবং তারা যুক্তরাজ্যের হাই কমিশনের বাসভবনে এই বৈঠক করা হয়। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম সাহেব নেতৃত্ব দিয়েছেন। আগামীকাল আপনারা সমাবেশ করতে যাচ্ছেন। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক ও বিএনপির মাঠের কর্মসূচির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? বিদেশি বন্ধুদের কাছ থেকে কোনো ধরনের যোগসূত্র নেই। বিদেশি বন্ধুরা, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের প্রভু নেই। বিদেশির সাথে আমাদের যে সম্পর্ক, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটার সাথে মাঠের রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই প্রোগ্রাম আরও 7 দিন আগে অ্যানাউন্স করা হয়েছে এবং আমরা আমাদের রাজনৈতিক যে চেতনা বা যে চাহিদা, সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম দিই। আর বিদেশিদের সাথে যে সম্পর্ক, সেটা একটা ঘনিষ্ঠতা বা সম্পর্ক থাকতেই পারে। সেই সম্পর্ক থেকেই আমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, এটার সাথে এই কর্মসূচির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। জি, অনুষ্ঠানে 14 মিনিট পার হয়ে গিয়েছে, এখনো অ্যাডভোকেট আফজাল হোসেন এসে পৌঁছননি। আমার মনে হয় একতরফা যুক্তি শোনার চেয়ে আমরা একটা বিরতিতে চলে যাই। তিনি যদি ফিরে আসেন আমরা অনুষ্ঠান নিয়ে আবারও ফিরবো। রাজনীতিতে যদিও বিরতি বলে কিছু নেই, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন রাজনীতি। অবশেষে অ্যাডভোকেট আফজাল হোসেন এসেছেন আমাদের স্টুডিওতে, আমাদের সেটে। তিনি অ্যাডভোকেট আফজাল হোসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে অনেকটা তড়িঘড়ি করে গতকাল আর্থিক খাতের কিছু সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম একেবারে 7 টাকা বাড়ানো হয়েছে। এর আগে দেশের ডলারের দাম কখনো একসঙ্গে এতটা বাড়েনি। দেশে গত 2.5 বছর ধরে ডলারের বিনিময় হারে অস্থিরতা চলছে। এই 2.5 বছরের ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা লাভ দেওয়ার হার
36%। বিশেষজ্ঞরা বলছেন আনুষ্ঠানিকভাবে টাকার বড় ধরনের অবমূল্যায়নের প্রভাবে দেশের বিরাজমান মূল্যস্ফীতি আরও উস্কে উঠতে পারে। ডলারের এমন দাম নির্ধারণ করে আরও চাপ তৈরি হতে পারে বিদ্যুৎ ও জ্বালানির দামের উপর, কারণ ব্যবসায়ীরা পণ্য আমদানিতে অতিরিক্ত দরে ডলার কিনলেও বিদ্যুৎ ও জ্বালানির মতো পণ্য আমদানিতে এতদিন 110 টাকা দামে ডলার দিত বাংলাদেশ ব্যাংক। দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে টানা 22 মাস ধরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বশেষ মার্চেও দেশে মূল্যস্ফীতির গড় হার ছিল 9.81%। IMF এর ঋণ নিতে গিয়ে আমরা সার, বিদ্যুৎ, জ্বালানি, রেলের উপর থেকেও ভর্তুকি কমিয়ে দিয়েছে। এবার ডলারের দামও বাড়ানো হলো। এই ঋণ নিয়ে দেশের অর্থনীতি সচল রাখতে গিয়ে সাধারণ মানুষের জীবন অচল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? 2 মিনিট সময়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। স্বাভাবিকভাবেই এর একটা প্রতিক্রিয়া তো অবশ্যই সাধারণ মানুষের উপরে পড়বে, এবং আমাদের আজকে জ্বালানি উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছে সেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বাংলাদেশের সামনে যে সকল অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আছে তার কোনোটাই আমাদের দ্বারা সৃষ্ট না। এবং আপনারা সকলেই জানেন যে মুদ্রাস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি, এগুলো গরিবের একটা কষ্টের কারণ হবে। কিন্তু আজকে বাংলাদেশের এই সমস্যাটি কেন হলো? ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে পরিবহন ব্যয় বৃদ্ধি, স্যাংশন, সমস্ত কিছু, এবং করোনা মহামারীর অভিজ্ঞতা তো আগে থেকে আছে। এই সকল কারণেই কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে। এখন যেটা হয়েছে যে যুদ্ধবিগ্রহ তো আমরা তৈরি করি নাই, যুদ্ধবিগ্রহের কারণেই তো আজকে সমস্যাটা তৈরি হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে নির্বাচনের আগে বাংলাদেশের ব্যাংকের নির্বাহী প্রধানদের যে সংগঠন, সেটা অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, ABB, তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবহারের কথা বলা হয়েছিল, কিন্তু সেটি কিন্তু করা হয়নি। কিন্তু এখন নতুন পদ্ধতি, যেটা ক্রলিং পেক করে সেখানে একটা যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, সেটি করার যে একটা ব্যবস্থা করা হয়েছে। তবে এটি IMF এর ভাষায় যেটা তারা বলছে এর মধ্যে রেমিটেন্স বাড়বে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমবে। যাই হোক, আমরা আমাদের বাংলাদেশের সব কিছুই তো তাদের উপর নির্ভর করে আমরা করবো না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু গত কয়েকদিন মিটিংয়েও বলেছেন যে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো সামনে রেখে আমাদের সজাগ থাকতে হবে। সুতরাং আমরা মনে করি যে অর্থনীতির এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এগুলোকে আমাদের আমলে নিয়ে আমাদের উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার উপরে যে চাপ সেটি কমাতে হবে। এবং আমি মনে করি যে এই সামগ্রিক বিষয়গুলোকে অর্থনীতির যে এই যে আমাদের যে অবস্থা, এটি আমি মনে করি যে বাংলাদেশের যে অর্থনীতি, এটা তো নিজস্ব গতিপ্রবাহ আছে। এটি কিন্তু আমরা এখানে আমি জানি না প্রিন্স ভাই কি এর আগে কি বলেছেন, আমি নিজেও অর্থনীতির বিশেষজ্ঞ, এই প্রসঙ্গে কথা হয়নি। যে আপনি বলছেন, আপনি জ্বালানি উপদেষ্টার যে কথা, আমি একটু পড়ে শুনে দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই নিজেদের সৃষ্টি নয়, সবই বিদেশ থেকে এসেছে। মূল্যস্ফীতি, ডলারের দাম বেড়ে যাওয়া, গরিবের কষ্টের কারণ সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে কিভাবে দেশ চালাতে হবে। তিনি আরও বলেছেন, যুদ্ধ বিগ্রহ করে পশ্চিমারা সংকট সৃষ্টি করেছে, এখন ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেয়, কিন্তু দেশের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা এটা কেউ বলেন এটা খুবই লজ্জার, সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। অ্যাডভোকেট আফজাল হোসেন, এই কথাটা আসলে কি করে মেনে নেব? আপনারা বলছেন বা আপনাদের উপদেষ্টারা বলছে যে বিদেশ থেকে এসে তারা পরামর্শ দেয়, সেটা মেনে নেই, কিন্তু আমরা কি দেখলাম না গতকাল তাড়াহুড়া করে IMF এর ঋণ পেতেই আমরা ডলারের দাম বাড়ালাম। আমরা এটাও বলছি ভর্তুকির চাপ সামলাতে বছরে 4 বার বিদ্যুতের মূল্য সমন্বয় করবে সরকার। আগামী 3 বছর এই প্রক্রিয়া বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি কমিয়ে আনা হবে। এই সময় 12 দফায় বিদ্যুতের দাম নিয়ে আসা হবে উৎপাদন খরচের সমান বা কাছাকাছি। সরকারের বিদ্যুৎ বিভাগ ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলকে এই কথা জানিয়েছে। ঋণ নেবার জন্য যেসব স্টেপ নিলাম সেগুলো কি আমাদের তাহলে ইচ্ছা ছিল না? বিদেশি চাপেই আমরা করলাম, বিদেশি চাপটা মেনে নিলাম, তাহলে আমাদের সরকার কি করছে? 1 মিনিটে বলবেন। না, আমি যেটা মনে করি যে চাপের বিষয় না, বিষয়টা হলো যে একটা সিস্টেমের ব্যাপার, একটা প্রক্রিয়ার ব্যাপার। এখানে যে ক্রলিং পেগের পদ্ধতির কথা বলা হয়েছে, সেখানে ডলারের মধ্যবর্তী একটা দাম নির্ধারণ করে তার আশেপাশে ডলারের দামটা রাখার জন্য এবার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু ইচ্ছে করলেই কিন্তু একেবারে দাম বৃদ্ধি পেয়ে যাবে তা কিন্তু না। এখানে কিন্তু কিছুটা একটা সীমাবদ্ধ একটা নিয়ম নীতির মধ্যেই কিন্তু রাখা হয়েছে। আমি যেটা মনে করি যে এই বিষয়টি আগামী দিনে
বাংলাদেশের যে অর্থনীতির যে একটা চাপ অবশ্যই তো আছে, এটি অস্বীকার করার উপায় নাই, কিন্তু এই অবস্থাটা কেন তৈরি হয়েছে সেটাই কিন্তু আমাদের বলার চেষ্টা করেছেন আমাদের উপদেষ্টা সাহেব। আমি মনে করি যে বাংলাদেশের এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে, এটার মধ্যে কোনো রাজনীতি নাই, এটার মধ্যে কোনো দল নাই। আমি মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের যে উৎপাদন বৃদ্ধি করা, আমাদের নিজের মানে বৈদেশিক মুদ্রার উপর আমাদের চাপ যাতে কমে তার জন্য ব্যবস্থাটি নেওয়া, এবং সেই ক্ষেত্রে সরকার তো কাজ করেই যাচ্ছে। কারণ এই সময়ের মধ্যে আপনি জানেন যে এই যে আমি কথাগুলো বললাম যে যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু তো আছে, এর মধ্যে শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্ব যাচ্ছেন। আমি যেটা মনে করি সেই জায়গা থেকে আমি দেশটাকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এখানে আতঙ্ক সৃষ্টি করার কোনো কারণ নেই। আতঙ্ক সৃষ্টি করার কারণ নেই। সৈয়দ এমরান সালেহ প্রিন্স, IMF এর শর্ত মেনে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেই সিদ্ধান্তগুলো কেমন মনে হচ্ছে, এবং জ্বালানি উপদেষ্টা যেমনটা বলেছেন কোনোটাই যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে কোনোটাই নিজেদের সৃষ্টি নয়, সবে বিদেশ থেকে এসেছে। বিদেশ থেকে আনলো কারা, কিভাবে এলো? জি 2 মিনিট সময়। আজকে দেশের যে অর্থনৈতিক সংকট, এই সংকটের জন্য তো আওয়ামী লীগ সরকারই দায়ী। তাদের যে দুর্নীতি, তাদের লুটপাট, তাদের অসহনীয় যে মূল্যস্ফীতি, নজিরবিহীন ডলার সংকট, ডলারের আপনার বিনিময়ের টাকার অভূতপূর্ব যে অবমূল্যায়ন, ব্যাংকিং ও আর্থিক অব্যবস্থাপনা, অপরিণামদর্শী ভ্রান্ত নীতি, অদক্ষ ও দলগানা নীতি, বৈষম্য, এগুলোর জন্যই তো এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। আর উনি বলেছেন উপদেষ্টা সাহেব যে বিশেষজ্ঞরা নাকি এই পরামর্শ নিয়ে আসেনি। আমি আপনাকে দেখাতে পারি, আমি এখনই সার্চ দিলাম গুগলে, এখানে উঠে আসলো বিশেষজ্ঞরা ভুরি ভুরি গুচ্ছ প্রস্তাবনা দিয়েছে। সরকার, আচ্ছা ধরেই নিলাম বিশেষজ্ঞরা আপনার কোনো প্রস্তাব দেয়নি, সরকারের পক্ষ থেকে কি কোনো বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল যে দেশের এই অর্থনৈতিক সংকটে আসেন, আমরা দল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি গোল টেবিল বৈঠক করে আমরা সংকট উত্তরণের ব্যবস্থা। ডাকা হয়নি সেটা মিন করছেন? আমরা তো বলেছি বিএনপির পক্ষ থেকেও, এই যে আমি একটা প্রেস কনফারেন্সের আমার একটা বক্তব্য নিয়ে এসেছি গত বছর, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটা আপনার অর্থনৈতিক সংকট নিরসনে সরকারকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিল যে তাদের কোথায় কোথায় সমস্যা, কি সমাধান করা উচিত। সরকার কি সেটা কর্ণপাত করেছে? কোথাও কর্ণপাত করেনি। তারা একতরফাভাবে, একদলীয়ভাবে এবং নিজেরা যা বুঝে সেভাবে তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যে কারণে আজকে আইএমএফের যে আসলো, এই প্রথম তো আইএমএফের কাছে তারা যায়নি, তখন বিশেষজ্ঞরাই বলেছে আইএমএফের কাছে গিয়ে এই ঋণ নেওয়া উচিত, তখন কিন্তু নেয়নি। আজকে আইএমএফের ঋণগুলো কিভাবে নিচ্ছে, কোন শর্তে নিচ্ছে? গরিবের যখন কষ্ট হচ্ছে, চাপ বাড়ছে, আপনি নিজেই বলেছেন যে এই যে এই ঋণগুলো নেওয়ার ফলে জ্বালানি তেলের দাম বাড়বে, বিশেষজ্ঞরা বলেছেন, সেটা আপনি পড়ে শোনালেন আর কি। তো সেখানেই তো আপনার উল্লেখ আছে যে আবার জ্বালানি তেলের দাম বাড়তে পারে, বিদ্যুতের দাম বাড়তে পারে, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে এই ডলারের দাম বাড়ানোর ফলে, তারপরে কি বলে টাকার অবমূল্যায়নের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। জি, অ্যাডভোকেট আফজাল হোসেন, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান আসিফ। নির্বাচনের আগে ওবায়দুল কাদের সাহেব এবং শাহজাহান খান সাহেবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল এই ইস্যুতে। এখন তো শাহজাহান খান সাহেবের ছেলে জিতলেন ভোটে, এখন আপনারা দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেবেন, কি হবে এখনকার সিচুয়েশনটা কি? 1 মিনিট। দেখুন, আমাদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার স্বার্থে এবং নির্বাচনী সৌন্দর্যকে মানে রক্ষা করার স্বার্থে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের একটা নির্দেশনা দিয়েছিলাম। এটা কিন্তু অন্য কোনো দল অথবা অন্য কোনো কারোর জন্য প্রযোজ্য না, কারণ এখানে আইনানুগভাবে সবাই নির্বাচন করার অধিকার রাখে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা মনে করেছিলাম যে এমপি এবং মন্ত্রী তাদের স্বজনরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেখানে একটা প্রভাব বিস্তার করা থাকতে পারে। সুতরাং আমরা এখানে বক্তব্যটা আমাদের অত্যন্ত স্পষ্ট, আমাদের মেসেজটা অত্যন্ত পরিষ্কার। সেটা হলো যে নির্বাচনের যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে তার জন্য আমাদের স্থানীয় যে প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের কাছে তো বক্তব্য তো স্পষ্ট হয়েছে। সুতরাং এখন নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে তাদের আইনানুগ দায়িত্বটি তারা পালন করলেই তো সমস্যার সমাধান হয়। এখানে তো দল হিসাবে, সরকার হিসাবে আমরা কোনো প্রভাব বিস্তার করছি না। সুতরাং নির্বাচনে আমরা মার্কা দেই নেই, আমাদের নমিনেশন দেই নেই, জনগণ তার যোগ্য প্রার্থীকে বেছে নেবে, সেই ক্ষেত্রে জনগণ বেছে নেয়, কোনো সমস্যা নাই। সুতরাং এখানে যেটা হয়েছে তবে সিদ্ধান্তের ব্যাপার
এক লাইনে শেষ সিদ্ধান্তের ক্ষেত্রে ভবিষ্যতে কখন কোন সিদ্ধান্তটি আসবে, আমাদের কাদের ভাই অবশ্যই বলেছেন যে এটি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত হতে পারে। এটা আমাদের মানে আমলে থাকলো যে আমরা এরকম একটা সিদ্ধান্ত দিয়েছিলাম, কে কে মানে নাই সে বিষয়গুলো আমাদের মনে থাকবে। অপেক্ষা করতে হবে আমাদের সিদ্ধান্ত দেখার জন্য। আফজাল হোসেন, গাইবান্ধার ফুলছড়িতে কেন্দ্র দখল সহ নানা অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী GM সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন। তিনি অভিযোগ করেছেন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন গাইবান্ধা 5 আসনের MP নির্বাচনকে প্রভাবিত করেছেন। MP সাহেবের লোকজন 30টি কেন্দ্র দখল করে মোটরসাইকেল প্রতীকের মোহাম্মদ আবু সাইদের পক্ষে ব্যালটে সিল মেরেছে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে এসব বিষয়ে অভিযোগ করলেও প্রতিকার পাননি। এই GM সেলিম পারভেজ যিনি অভিযোগ করেছেন তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এতদিন তো আমরা দেখতাম বিএনপি জাতীয় পার্টি ভোট নিয়ে নানান অভিযোগ করেছে, এখন আপনাদের দলের লোকেও ভোট নিয়ে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। আফজাল হোসেন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? 1 মিনিট সময়। না, কোনো পরিস্থিতি মানে ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে সবাই প্রার্থী এবং সেলিম সাহেব সেও আওয়ামী লীগের প্রার্থী আপনি বললেন, আমি জানলাম, কিন্তু বাস্তবতা হলো যে এখানে এই নির্বাচনে মানে কয়েকটি ছোটোখাটো ঘটনা ছাড়া কোনো সহিংস ঘটনা ঘটে নাই। এবং এখানে যদি কোনো নির্বাচনী আইন ব্যত্যয় করে কেউ যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে, এটি আমি মনে করি যে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তারা মানে তাদের মানে ব্যবস্থাটি তারা নিতে পারে। এখানে আমাদের তো কোনো মানে এখানে তো বাধা দেওয়ার কিছু নাই এবং আমরা কারো পক্ষ অবলম্বন করছি না, সুতরাং এটা শুধুই আইনানুগ ব্যাপার। এবং যদি এখানে কোনো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের মানে সংকট হয়ে থাকে অথবা কোনো রকমের কোনো নিয়মের ব্যত্যয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসার অথবা ওইখানে আইন প্রকারী সংস্থা তারা তাদের যদি কোনো শৈথল্য থাকে সেটিও আমলে নিয়ে ব্যবস্থাটি নিতে পারে। এটা আমাদের এই ক্ষেত্রে কোনো বক্তব্য নাই। জি, আমি পরপর দুটি প্রশ্নের দুটি এক্সাম্পল আপনাকে দিয়েছি, একটা শাহজাহান খান সাহেবের ছেলের এক্সাম্পল এবং আরেকটি গাইবান্ধার ফুলছড়িতে কি হয়েছে সেই এক্সাম্পল। এখন যে প্রশ্নটা করতে চাই, এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন আসলে জিতলো কারা, কেন? এই নির্বাচনে আপনারা প্রতীক ত্যাগ করলেন, আপনাদের নৌকাকে বাদ দিলেন, স্বজন সন্তানকে নির্বাচনে দাঁড়াতে মানা করলেন, দুটোকেই এক ধরনের স্যাক্রিফাইস বলা যায়। বিএনপিকে কি আপনাদের মতো এই সময়টায় এ ধরনের কোনো স্যাক্রিফাইস করতে হয়েছে? মানে তারা চেয়েছিল ভোটার উপস্থিতি কম হোক, ভোট কাস্ট হয়েছে 36.1%, সবশেষ 2019 সালে হয়েছে 41%-এর বেশি, 2014-তে 61%, 2009-এ 67.69%। সেই হিসেবে এবার হয়েছে সবচেয়ে কম। এই উপজেলা ভোটে তাহলে জিতলো কারা? স্যাক্রিফাইস তো আপনাদেরকেই কেবল করতে দেখলাম। আমি মনে করি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা একটা স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে মানে একেবারে মানে নিয়ম নীতির মধ্যেই প্রতি একটা টার্ম শেষ হলে আরেকটা টার্মের যে নির্বাচন, সেই নির্বাচনটি হয়েছে আমি মনে করি গণতান্ত্রিক ধারাবাহিকতা বিজয়ী হয়েছে। এবং সেই ক্ষেত্রে এখানে বিএনপি তারা তাদের নেতাকর্মীদের বিরত রাখার চেষ্টা করেছে, তারপরও তাদের সেখানে অনেক প্রার্থীকে তারা স্পেল করেছে এবং 8 জন তাদের পক্ষ থেকে জিতেছে, এর বাইরেও আরও কিছু জিতেছে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আজকে এই নির্বাচনে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। যেমন অতীতে এই সকল স্থানীয় সরকার নির্বাচনে অনেক মার্ডার হতো, অনেক মানে মানুষের জীবনহানি হতো, এই নির্বাচনে সেই রকম কোনো ঘটনা ঘটে নাই। তবে আমি মনে করি যে নির্বাচন আগামী আরও 3 ধাপ আছে, সেই সকল নির্বাচনে আমি স্থানীয়ভাবে আজকে এই নির্বাচনে যদি কোনো ভুল ত্রুটি অথবা কিছু হয়ে থাকে নির্বাচন কমিশন এই বিষয়গুলো আমলে নেবে। আপনি যে কথাগুলো বললেন সেটা নির্বাচন কমিশনের তারা স্থানীয় যে রিটার্নিং অফিসার অথবা যারা দায়িত্বপ্রাপ্ত তারা আমলে নেবে, আমলে নিয়ে ভবিষ্যতের 3 ধাপ নির্বাচনে যাতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয় এবং সেই সকল নির্বাচনে ভোটার উপস্থিতি এর চেয়ে আরো বৃদ্ধি পাবে। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির উপজেলা নির্বাচন বর্জন করা নিয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক। তিনি আরও বলেছেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। বিএনপি নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন, কোনো নির্বাচনেই যদি অংশ নিতে না পারেন তবে আর কেন বিএনপির রাজনীতি করবেন? কেন আর বিএনপির রাজনীতি করবে লোকে? দেখুন, এটা হাসান মাহমুদের বক্তব্যের উপরে বিএনপির নেতাকর্মীদের রাজনীতি করা নির্ভর করে না। বিএনপির নেতাকর্মীদের রাজনীতি করা নির্ভর করে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক চেতনা, রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক নীতি আদর্শের উপরে। এটা হাসান মাহমুদ সাহেবের কাছ থেকে শিখতে হবে না আমাদেরকে। আর আমরা যেটা বলতে চাই, ওনারা যে
একতরফা যে নির্বাচন বা আমিডামি মার্কা যে নির্বাচন, প্রহসনের নির্বাচন, ভোটার শূন্য যে নির্বাচন করছেন, সেই নির্বাচন বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেয়নি। 7ই জানুয়ারিতেও মেনে নেয়নি, এই উপজেলা নির্বাচনে মেনে নেয়নি। আপনি বলেছেন যে 36.1% ভোটার ভোট দিয়েছে, এটা নির্বাচন কমিশনের হিসাব, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি সেখানে 10 থেকে 12%-এর বেশি ভোটার উপস্থিতি ছিল না। এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দিতে যায়নি। কোড অ্যান্ড আনকোড আমি আপনাকে বললাম, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দিতে যায়নি। কেন যায়নি? কারণ তারা জানে কারা জিতবে, তারা খামাখা কষ্ট করে ভোট কেন্দ্রে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সেখানেও আমি দামি মার্কা নির্বাচন হয়েছে, বিএনপি সংগঠন নির্বাচন এবং বর্জন করে জনগণের যে সমর্থন সেটা অর্জন করেছে বিএনপি। জি, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল্লাহ আওয়াল বলেছেন, সকালে বৃষ্টি আর ধান কাটার মৌসুম হয়, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম ছিল। এর আগে 7ই জানুয়ারি নির্বাচনের পর আমরা শুনেছি আপনাদের দলের কেউ কেউ বলেছিলেন শীতের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। বাংলাদেশে শীত, বৃষ্টি, বাদলা, ধান কাটা, রান্নাবান্না মানে করা এসব কিন্তু নতুন কোনো ঘটনা না। এর আগেও ধান কাটার মৌসুমে নির্বাচন হয়েছে, তো এইবার এরকম কেন হলো? সময়টা তো একটা গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ সময় তো পাল্টেছে। এক সময় যে নির্বাচনের যে উৎসব, নির্বাচন নিয়ে যে প্রত্যেকটি মানুষের যে তার সাথে মানে ইনভলভ হওয়া, গ্রামগঞ্জে যে একটা পরিবেশ তৈরি হতো, সেটি কি এই নির্বাচন না? বহু আগেই কিন্তু সেই অবস্থা থেকে বাংলাদেশ কিন্তু বেরিয়ে আসছে। এখন কিন্তু মানুষের জীবনযাত্রা সমস্ত কিছুই না 2008 না, তার আগে থেকে। আমি বলি যে এটি হলো অর্থনীতির সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। পৃথিবীর উন্নত অনেক ধনী দেশ আছে, সেখানে কিন্তু আজকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আইন করা হয়, এবং সেখানে কিভাবে একজন মানুষ ভোট না দিলে তাকে সরকারি চাকরি সে পাবে না, অথবা জরিমানা করা হয়, এরকম নানাবিধ কাজ করে মানুষকে ভোট দেওয়ার ব্যাপারে তাদেরকে একটা অবস্থা মানে নিয়ে আসা হয়। বাংলাদেশে সেই রকম কোনো আইন নেই, সুতরাং এখানে কেউ ভোট দিতেও পারে নাও দিতে পারে। সুতরাং আগামী দিনে আমি মনে করি যে এই জিনিসটা ভাবনার বিষয়, যে আসলে ভোট না দিলে আমরা এখানে কি করতে পারি। যে আপনি যে এক্সাম্পলগুলো দিয়েছেন সেগুলো বড়লোক দেশের, মানে আমরা তো এমনিতেই মূল্যস্ফীতির প্রেসারে আছি, মানে মূল্যস্ফীতির প্রেসারে থাকার কারণে আমরা ভোট দিতে যাচ্ছি না, এরকম কিছু না, আমি সেভাবে দেখছি না। আপনি দেখবেন যে স্থান টু স্থান ভিন্ন একটা রেজাল্ট আছে। গত এক সপ্তাহ আগে আমাদের পটুয়াখালীতে 2টা উপজেলা, আমি প্রিন্স ভাইকে বললাম আপনি খোঁজ নিয়ে দেখবেন, একটার নাম হলো কমলাপুর ইউনিয়ন আর একটা ভুরিয়া ইউনিয়ন, 2টা ইউনিয়নে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হয়েছে। একটাই 81%-এর বেশি ভোট পড়েছে, আর একটা 75% ভোট পড়েছে, এবং খুবই ফেয়ার ইলেকশন হয়েছে। এবং আমি মনে করি যে ইলেকশনে তো মানুষ যাচ্ছে, সুতরাং ওখানে কি 20% মানুষ যে ভোট দিল না, ওই 20% কি বিএনপি করে না, অথবা 81%-এর মধ্যে বিএনপি অংশ আছে? সুতরাং সেটি বিষয় না, বিষয়টি হলো যে ভোটের মানে এক এক সময় এক একটা মানে অবস্থা তৈরি হয়, এবং এখানে ওই সময় যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে অনেক কাউন্সিলর থাকে অথবা অন্যান্য থাকে, তারা ভোটারদেরকে নিয়ে আসে। এই নির্বাচনে মানে এটা কি বলে উপজেলা নির্বাচন, সেখানে হয়তো প্রার্থীদেরও ভোটারদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে তাদেরও কিছু ভূমিকা পালন করার ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো রকমের কোনো হয়তো একটা শৈথল্য আছে, আকৃষ্ট করতে পারেনি। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সারা দেশে এই যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ার হার কিন্তু কম বললেও 36.1%। আজকে তো নির্বাচন জি ধরেন তর্কের খাতিরে যদি এটা সত্য ধরে নেই, আপনাদের নির্বাচন বর্জনের ডাক কতটা সুবিধা করতে পারলো? মানে মানুষ বড় ধান কাটছে, কাজে ব্যস্ত, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তার মধ্যেও 36%-এর বেশি মানুষ ভোট দিতে গিয়েছে। এক মিনিট সময়। 10 থেকে 12%-এর বেশি মানুষ ভোট দিতে যায়নি। এদেশে তো বর্ষা মৌসুমে, গরমের মৌসুমে, শীতের মৌসুমে আপনি নিজেই বলেছেন নির্বাচন হয়েছে, জনগণ তো ধান কাটা ছেড়েও তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবার কেন অংশগ্রহণ করেনি? আমি নিজে ভোট বর্জনের আহ্বান জানিয়ে যখন আমরা পথে ঘাটে মাঠে আমরা লিফলেট বিতরণ করেছি, গণসংযোগ করেছি, মানুষের মধ্যে আমরা স্বতঃস্ফূর্ততা দেখেছি। যখন তাদেরকে বুঝিয়ে বলেছি এই নির্বাচন এই সরকারের একটা ফাঁদ, তারা 7ই জানুয়ারি যে আমি দামি নির্বাচন করেছে, জনগণ আপনারা প্রত্যাখ্যান করেছিলেন, ওই নির্বাচন বিশ্বাসযোগ্যতা পায় নাই, গ্রহণযোগ্যতা পায় নাই। এখন আবার নির্বাচন উৎসব করে তারা আবার সেই গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করবে, বিশ্ববাসীকে দেখাবে বাংলাদেশে নির্বাচন চলছে, নির্বাচনী উৎসব চলছে, তো আপনারা সেটা বর্জন করুন। এই আমরা এক দফা যেটা দিয়েছি, এই সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, তখন গণতান্ত্রিক যদি কোন শাসন ব্যবস্থা হয় তখনই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেই
সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। জি, অ্যাডভোকেট আফজাল হোসেন, 10 মে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি আর 11 মে যুবদল সমাবেশ করতে চায়। তারা মৌখিকভাবে একটা অনুমতি বা গ্রিন সিগন্যাল পেয়েছে। আপনারা তো বরাবরই বিএনপিকে ফলো করেন বা কপি করেন, কি বলবো আমি জানি না, পথের কর্মসূচিতে তারা দিলে সেই দিনও আপনাদের কর্মসূচি থাকে। 10 আর 11 তারিখে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? 1 মিনিট সময়। আমি প্রথমেই বললাম যে আওয়ামী লীগ সেই সংগঠন না যে অন্য কাউকে কপি করতে হবে। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং আওয়ামী লীগ যা করে সেটাই অন্যরা সাধারণত অনুসরণ করে। আমি যেটা মনে করি যে বিএনপির কাছে নির্বাচন কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না সেটা খুব পরিষ্কার না। কারণ এই বিএনপি তো বাংলাদেশে 1 লক্ষ ভুয়া ভোট করেছে। এই বিএনপির আমলেই তো আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিচারপতির বয়স বৃদ্ধি করেছে। সুতরাং বিএনপি আমরা কি করতে পারে সেটা আমরা দেখছি। হানা ভোট করেছে, কত ঘটনায় ঘটেছে, মাগুরা মার্কা নির্বাচন করেছে। সুতরাং বিএনপি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কি তাদের অতীত যে একটা মানে কি বলে দুর্গন্ধময় অতীত, এটা তো আমরা সকলেই জানি। তবে সকল নির্বাচন নিয়েই কথা থাকতে পারে, আলোচনা থাকতে পারে। কারণ নির্বাচন 100% পারফেক্ট হবে, গণতন্ত্র 100% পারফেক্ট, সেটা আমরা কথা বলবো না। কিন্তু আমরা এই জায়গা থেকে উত্তরণ চাই। আমরা প্রত্যেকটা নির্বাচন থেকে একটা শিক্ষা গ্রহণ করি। আগামী দিনে আমি বাংলাদেশে মনে করি যে বিএনপি যে ফাঁদটা নিজেরা তৈরি করতে চেয়েছে সেই ফাঁদে বিএনপি নিজেই পড়েছে। বর্জন করতে গিয়ে মানুষই আজকে বিএনপিকে বর্জন করেছে। অ্যাডভোকেট আফজাল হোসেন, 10 আর 11 তারিখে কোনো প্ল্যান আছে? এখনো পর্যন্ত কোনো প্ল্যান করেছেন? মানে আগামীকাল এবং আগামী পরশুদিন মাঠে থাকবে? সেটি আমাদের কালকে আমাদের পার্টির মিটিং আছে। আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক একটা বর্ধিত সভা করবেন। আমরা সেখানে আগামী দিনে আমাদের কর্মকৌশল নির্ধারণ করব। তবে অবশ্যই আমরা বিএনপি তারা 28 তারিখের মতো আবার সেই বিচারপতি প্রধান বিচারপতির বাসভবনে হামলা করবে, পুলিশ পিটিয়ে মারবে, সেই রকম কোনো যদি ন্যাক্কারজনক ঘটনা আসে তখন তো আমরা সজাগ থাকবো, আমরা বসে থাকবো না নিশ্চয়ই। আপনাদের শান্তি সমাবেশ থাকবে তখন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ জনগণ নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে। গয়েশ্বর বাবুর এই কথায় কোনো মন্তব্য করতে চাইলে 30 সেকেন্ডে প্লিজ। শোনেন, গয়েশ্বর বাবুরা কখন কি বলে এটা বলা মানে আমি এটা বলতে চাই না। কারণ এক ধরনের তারা এই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তাদের কথাবার্তা এক ধরনের অন্তঃসার শূন্যতা আছে, এটা অস্বীকার করার উপায় নাই। আমি যেটা মনে করি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা বঙ্গবন্ধুর সে অনুসৃত নীতি, আমরা মানে পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক নাই এবং পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কটি সৎ বন্ধু সুলভ, পার্শ্ববর্তী প্রতিবেশী সুলভ আচরণ। বিএনপির মতো আমরা পায়ে পড়ে অথবা পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করি। জি, আমার কাছে 1 মিনিট সময় আছে, আমি 30 সেকেন্ড করে ভাগ করে দিচ্ছি। সৈয়দ ইমরান সালে প্লিজ 30 সেকেন্ডে শেষ মন্তব্য করবেন প্লিজ। দেখুন, আমি যেটা আমাদের আফজাল ভাই বললেন যে এগুলো আসলে ওনারা শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। ওনাদের সাধারণ সম্পাদক নিজেই তো বলেছেন গত 7ই জানুয়ারি নির্বাচনে ভারত তাদের পাশে ছিল বলেই 7ই জানুয়ারি নির্বাচন করতে পেরেছে। তো ওনারা তো দিল্লিতে যখন বৃষ্টি হয় ঢাকায় তখন ছাতা মেলে ধরেন। তো ওনাদের রাজনীতি তো ওইটাই। তা আজকে এই ভারতের মুখাপেক্ষী হয়ে বা প্রতিবেশী দেশের মুখাপেক্ষী হয়ে তারা রাজনীতি করে এবং তাদের অনুগ্রহ নিয়ে তারা ক্ষমতায় টিকে আছে। এটা বাংলাদেশের মানুষ নয়, বিশ্ববাসী আজকে জানে। তো এগুলো কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তবে আমরা বাংলাদেশের জনগণ বিরুদ্ধে যে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মধ্য দিয়ে আমি আমাদের দাবি আদায় করব। সময় শেষ। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমরা জনগণের আস্থা বিশ্বাস নিয়েই আমরা সরকার পরিচালনা করি। আস্থা বিশ্বাস না থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লাগাতারভাবে এই 15 বছর বেশি সময় ধরে ক্ষমতা থাকতে পারে না। আর নরেন্দ্র মোদী জেতার পরে প্রথমবার তাদের অফিসে মিষ্টি বিতরণ হয়েছিল এবং তারা দৌড়ে গিয়েছিল। তারা সকাল বিকাল ডিনার নাস্তা ব্রেকফাস্ট এটা করতে করতে তারা মনে করেছিল বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। সুতরাং তারা সেই মোহভঙ্গ হয়েছে। এখন বাংলাদেশে তারা যে মনে করেছে বাংলাদেশের জনগণের উপর আস্থা বিশ্বাস হারিয়ে এই পরনির্ভরশীলতা বিদেশ প্রেমিকতা। রাজনীতির এই আলোচনা চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।